যারা ক্লাস 10-এ পড়ো অথচ নির্দেশকটা জানো না বা বুঝতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা একদম সঠিক। চলো আজকে আমরা নির্দেশক সম্পর্কে জানবো। ক্লাস 10-এ তোমাদের প্রথমেই এই চ্যাপ্টারে এগুলো থাকবে: অকারক, কারক, অকারক এবং নির্দেশক, বিভক্তি, অনুসর্গ, এগুলো তোমাদের প্রথমেই কিন্তু থাকবে। চলো আজকে আমরা নির্দেশক সম্পর্কে কথা বলবো। নির্দেশক অ্যাকচুয়ালি কী? নির্দেশকটা কি? নির্দেশক হলো, এটা হচ্ছে পরাধীন রূপমূল। নির্দেশক হলো পরাধীন রূপমূল। তাহলে পরাধীন রূপমূল যখন আছে তখন আবার স্বাধীন রূপমূলও আছে, অবশ্যই থাকবে। তাহলে স্বাধীন রূপমূলও কিন্তু আছে রূপমূল। এই দুটো কি? আবার এই নির্দেশক অনেকে গুলিয়ে ফেলে। নির্দেশক এবং বিভক্তির মধ্যে পার্থক্যটা কি? নির্দেশক ও বিভক্তি কি একই জিনিস? এই সবই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে বিশ্লেষণ করব এবং জানব। দেখো, তোমরা যারা একটুখানি এই ব্যাকরণটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করো, তাদের জন্য খুব সহজ ভাষায় এবং সহজ করে তোমাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার উদ্দেশ্য। প্রথমে এই ছোট ছোট করে এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এইগুলো একটু একটু করে মনে থাকলে পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে খুব কাজে আসবে। চলো আজকে যখন নির্দেশক নিয়ে কথা বলছি, এর আগের ভিডিওটা আমি কিন্তু অকারক পদ নিয়ে কথা বলেছি, কারক এবং অকারক পদ নিয়ে। তোমরা অবশ্যই দেখে নিতে পারো, এবং যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা, চ্যানেলটা যদি নতুন থাকো তাহলে অবশ্যই একটাই কথা বারবার বলি, সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা কাটে না। আর সাবস্ক্রাইব করলে কি হয়, যে যখনই আমি ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশান নোটিশটা কিন্তু তোমাদের মোবাইলে ভেসে উঠবে যে এই ধরনের ভিডিও আর একটা এলো, তোমরা দেখতে পারো। চলো আর কিছু না, চলো বেশি বক করছি। এই যে পরাধীন রূপমূল, তোমরা পরাধীন, স্বাধীন, এসব কি? এসব কিছুই না। পরাধীন রূপমূল হচ্ছে যার কোনো স্বাধীনভাবে বিচরণ নেই বা স্বাধীনভাবে সে কাজ করতে পারে না, তাকেই তো বলে পরাধীন। তো আমরা মানুষের ক্ষেত্রে দেখেছি, দেশের ক্ষেত্রে দেখেছি, কিন্তু শব্দের ক্ষেত্রেও এরকম স্বাধীন, পরাধীন রূপমূল আছে। রূপমূলটা আসলে কি? খেলছে, ছেলেরা মাঠে খেলছে। এখানে আমি সংজ্ঞাটা প্রথমে তোমাদেরকে এক কথায় বললাম যে পরাধীন রূপমূল হলো নির্দেশক। পরাধীন রূপমূল হলো হচ্ছে নির্দেশক, ঠিক আছে? কিন্তু স্বাধীন রূপমূলটার কথাই বলিনি, যে স্বাধীন রূপমূল মানে যে নির্দেশক, সেটা কিন্তু বলি না। চলো আজকে দেখো, আমি এই যে বাক্যটা লিখছি, ছেলেরা মাঠে খেলছে। ছেলেরা কোথায় খেলছে? না, মাঠে খেলছে। এখানে এই যে রূপমূল কথাটা হলো মূল শব্দ। রূপমূল কথাটা হচ্ছে মূল শব্দ। রূপমূল মানে হচ্ছে মূল শব্দের যে রূপটা, সেইটাকেই বলা হচ্ছে রূপমূল। তাহলে দেখো এখানে কতগুলো শব্দ আছে। ছেলেরা আছে, মাঠে আছে, খেলছে আছে। খেলছে ক্রিয়া, আর মাঠ জানো তোমরা, খেলার জায়গা যেটাকে বলা হয় সেটার নাম হচ্ছে মাঠ। আর ছেলেরাও, এইগুলো হচ্ছে একটা শ্রেণীবাচক বিশেষ্য। এই যে এখন ছেলেরা, এই ছেলেরা এর মূল শব্দ কোনটা? ছেলেরা, এখানে পুরো শব্দটা দেয়া আছে ছেলেরা। এর মূল শব্দ কোনটা? মূল শব্দ হচ্ছে ছেলে। মূল শব্দ হচ্ছে ছেলে। তাহলে এই শব্দের এইটাই হচ্ছে মূল রূপ। ছেলেটাই হচ্ছে মূল রূপ। তাহলে ছেলের সঙ্গে এখানে রা নামক একটা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। এই রাটা কি? এই রাটাই হলো নির্দেশক। এই রাটা হলো নির্দেশক। এবার তোমরা গুলিয়ে ফেলবে। শব্দের বিশেষ্য বা বিশেষ্যের পরে বসে, বস্তুবাচক বিশেষ্য বা প্রাণীবাচক বিশেষ্যের পরে বসে। আবার বিভক্তিও কিন্তু শব্দের পরে বসে, দিয়ে নতুন পদ তৈরি করা। তাহলে এই রাটা বিভক্তি না হয়ে নির্দেশক হয়ে গেল কেন? নির্দেশকের আরও একটা সংজ্ঞা আছে, যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দকে একবচন বা বহুবচনের রূপ দান করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো আমি এটা লিখে দিচ্ছি। প্রথমে একটা কথা বললাম, আবার দ্বিতীয়বার আবার একটা কথা বললাম। প্রথমে কি বলেছিলাম? যে পরাধীন রূপমূল হচ্ছে নির্দেশক, এটা একটা সংজ্ঞা। এবার পরাধীন রূপমূল সেটা কি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সেটা আরও একটু পরে ডিটেলস আমি বলছি। তার আগে দেখো, এই যে সংজ্ঞাটা কি বললাম আমি, যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দের পরে বসে সেই শব্দকে
একবচন বা বহুবচনে রূপ দান করে সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলে। এইটা গেল মূল মূল হচ্ছে সংজ্ঞা। এবার এটাকে বিশ্লেষণ করলে কি পাবো? আমি বলেছি যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি, আমি এখানে বলেছিলাম যে ছেলেরা, এই যে ছেলে হচ্ছে মূল শব্দ, আর রা হচ্ছে এই একটা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। আবার এই যে বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, এই যে রা, এই রায়ের কিন্তু বাক্যেতে স্বাধীনভাবে কোনো প্রয়োগ নেই এই রায়ের। অর্থাৎ এই রাটা কিন্তু বাক্যে অর্থহীন একটা বর্ণ সমষ্টি মাত্র। অর্থাৎ এই রা শব্দকে আঁকড়ে ধরলে পারেই তবেই এই রায়ের কিন্তু আমরা প্রকৃত অর্থ বুঝতে পারবো বা জানতে পারবো। তাহলে আমি ছেলে যদি বলি, ছেলে, ছেলে মাঠে ফুটবল খেলছে, আমার ছেলে, আপনাদের ছেলে, আমার ছেলে, তার ছেলে বা অন্য কারো ছেলে, তাহলে কোনো একটা নির্দিষ্ট ছেলেকে বোঝানো হচ্ছে। আবার এই ছেলেরা কথাটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি? ছেলেরা, ছেলেরা মানে অনেকগুলো ছেলে কিন্তু মাঠে খেলছে, তাহলে এখানে একটা অনেকগুলো ছেলে মানে হচ্ছে ছেলেরা। তাহলে সেই রা কথাটা দিয়ে আমি বহু বচনের একটা রূপ দান করছি। অর্থাৎ এই যে রূপদান করা, এক বচন বা বহু বচনের রূপদান করা এই বর্ণ বা বর্ণ সমষ্টি দিয়ে, এইটাকেই বলা হচ্ছে নির্দেশক। অর্থাৎ সুনির্দেশ করছে যে এইটা কতগুলো আছে বা কটা আছে। এই রকম বাংলা ভাষায় অনেক নির্দেশক আছে। নির্দেশকগুলো আবার দুটো ভাগে ভাগ করা যায়। তার আগে বলি, এই যে পরাধীন বর্ণ সমষ্টি বললাম, পরাধীন রূপমূল বললাম। পরাধীন রূপমূল কেন? না, এদের স্বাধীনভাবে বাক্যে প্রয়োগ নেই বলেই এরা হচ্ছে পরাধীন রূপমূল। অর্থাৎ রূপমূল মানে এইটাই হচ্ছে রূপমূল, এর আর কোনো বাড়বে না বা কমবে না। আবার অন্যভাবে হতে পারে, ছেলে দের হতে পারে। এই যে দের কথাটা দিয়েও কিন্তু আমরা বহুবচনের রূপ প্রকাশ করতে পারি। তাহলে এই দের বা দেরা হবে না বা দেরি হবে না, এইরকম হবে না। বহুবচন প্রকাশ করতে গেলে দেরা হবে না, দেরি হবে না, কিন্তু এটা দেরি হবে, দের হবে, রা হবে, গুলি হবে, গুলো হবে, এইগুলোকে বাড়ানো যাবে না। অর্থাৎ এইটাই হচ্ছে মূল বর্ণ সমষ্টি, এইটাই হচ্ছে মূল বর্ণ সমষ্টি। যেমন মূল শব্দ যেরকম ছেলে, ঠিক সেরকম মূল বর্ণ সমষ্টি হলো এইগুলো, এই রা, দের, গুলো, গুলি, এই জন্য এদেরকে বলা হচ্ছে পরাধীন রূপমূল। বোঝা গেল? এবার দেখো, রূপমূল যেমন ট দিয়ে আছে, দেখো কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে পারে কি আছে, টি, টা, খানা, খানি, এইগুলো হচ্ছে রূপমূল, মানে এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। টি, টা, খানা, খানি, টুকুন, টুকু, বলটি আমাকে দাও। বলটি যখন বলছি, এই যে বল যে মূল শব্দ, তার সঙ্গে টি নির্দেশক ব্যবহার করেছি, তাহলে এইটা এক বচনের রূপ প্রকাশ পাচ্ছে, তাই তো? এবার যদি বলি যে বড়, এই যে গুলো কথাটা দিয়ে আমি কিন্তু অনেক বলকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এক বচন বা বহু বচনের রূপকে প্রকাশ করার জন্যই কিন্তু এই নির্দেশক। আশা করি বুঝতে পেরেছো নির্দেশকটা কি। এবার দেখো, যখন প্রাণীবাচক আর বস্তুবাচক নির্দেশক আলাদা করতে যাব, তোমাদের কিন্তু অনেক রকমের মাথায় প্রশ্ন আসবে। প্রাণীবাচক নির্দেশক হলো যে ছেলেটি মাঠে খেলছে, ছেলেটি মানে একটি ছেলে খেলছে। কিন্তু এটা সঠিক অর্থে কিন্তু প্রাণীবাচক আর বস্তুবাচক হিসাবে আলাদা করা যায় না এই নির্দেশকগুলোকে। কেন? না, আমি বলছি যে তাহলে টিটা যদি ওই প্রাণী, ছেলে হচ্ছে প্রাণী, তাহলে টিটা যদি প্রাণীবাচক নির্দেশক হিসেবে ব্যবহার হয়, তাহলে আমি তো এইভাবেও বলতে পারি যে বইটি আমাকে দাও। বইটা তো একটা বস্তু। তাহলে প্রাণীবাচক বা বস্তুবাচক নির্দেশক সেইভাবে কিন্তু ডিভাইড করা যায় না, সবার ক্ষেত্রেই সব কিছু কাজে লাগে, বইগুলো, ছেলেগুলো, ঠিক আছে? এইভাবে ইম্পর্টেন্ট নির্দেশক আছে। ইম্পর্টেন্ট নির্দেশক যেমন কি আছে, ইম্পর্টেন্ট নির্দেশকগুলোই আমি আলোচনা করব এবং বিভক্তির সঙ্গে এর কতটা তফাৎ সেটাই আমি বলবো, ঠিক আছে? আবার এই ভক্তবৃন্দ, আবার এই মহল দিয়ে কি হয়, মহিলা মহল। আবার কুল, কুল দিয়ে কি হয়, গুরুকুল। বৃন্দ দিয়ে তো বললাম ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ। তাহলে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্দেশক। এই নির্দেশক আর বিভক্তি অনেকেই আবার গুলিয়ে ফেলবে। বিভক্তিও বর্ণ বা বর্ণ সমষ্টি হয়, আর নির্দেশকও হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি হয়। দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই কিন্তু বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে, বিভক্তিও শব্দের পরে বসে,
আর নির্দেশকও কিন্তু শব্দের পরে বসে। বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা, আর নির্দেশকের কাজ হলো শব্দকে একবচন বা বহুবচনে রূপদান করা। এইটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য কি দেখো, বিভক্তি অনেক সময় বহুবচনকে নির্দিষ্ট করার জন্য কিন্তু বসে। যেমন দেখো কে, এই যে কে বিভক্তিটা, ধরো আমি বলছি ছেলেগুলো, এই যে ছেলেগুলো, এই গুলোটা হচ্ছে নির্দেশক, মানে বহুবচনের একটা রূপ নির্দেশ করছে। আবার কেটার সঙ্গে এর সাথে যুক্ত করে দিই, এইটা হচ্ছে বিভক্তি। তাহলে নির্দেশক এবং বিভক্তিযুক্ত একটা শব্দ, ছেলেগুলোকে খেতে দাও, ছেলেগুলোকে খেতে দাও। তাহলে এই যে নির্দেশক এবং বিভক্তি একসঙ্গেও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু একটা হচ্ছে বিভক্তি আর একটা হচ্ছে নির্দেশক। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।